গত ১৭ বছর ধরে স্বৈরাচার খুনি শেখ হাসিনা সরকারের হাত থেকে নির্মমভাবে নির্যাতনের শিকার হয় সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মীরা। অসংখ্য নেতাকর্মী প্রাণ হারান এবং গুম খুনের শিকার হয়েছেন হাজার হাজার নেতাকর্মীরা। আমরা আজ তেমনই একজন নেতার সাথে কথা বলবো। ঝিনাইদহ সদর থানা ছাত্র দলের সদস্য সচিব ও রায়চরণ তারিণীচরণ ডিগ্রি কলেজের ছাত্র দলের সাবেক সভাপতি এবং 11 নং পদ্মাকার ইউনিয়নের ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ সাকিবের সাথে। এই 17 বছর ধরে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে তাকে সামনে দেখা যায়। বারবার গুম খুনের হুমকি আসার পরেও তিনি রাজপথ থেকে সরে যাননি। আজকে তার সাথে কথা বলবো, এই 17 বছর ঘটে যাওয়া সব কাহিনী তুলে ধরবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাই, আমাদের ছোট ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাথে সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমার রাজনৈতিক সূচনা, আমি বিএনপি পরিবারের সন্তান। আমার বাবা চাচা প্রত্যেকে বিএনপির সাথে দীর্ঘদিন ধরে সংযুক্ত। ছোটবেলার থেকেই আমি শিক্ষা জীবনে প্রাইমারি লেভেল থেকে আমি শহীদ জিয়াউর রহমানের উপরে লেখা কয়েকটা বই আমি পড়ার পরে আমি শহীদ জিয়াউর রহমানের আদর্শ, শহীদ জিয়াউর রহমানের দেশ নিয়ে চিন্তা ভাবনা, এটা আমার হৃদয়ে একটা গেঁথে যায়। সেখান থেকে শুরু করে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে যখন উঠি তখন থেকে আমি রায়চরণ তারিণীচরণ ডিগ্রি কলেজের ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হই সরাসরি। এটি করে 2014-তে আমি গোপালপুর কলেজের সভাপতি হই। 2016 সালে আমি ঝিনাইদহ সদর উপজেলার 11 নং পদ্মাকার ইউনিয়ন ছাত্র দলের সভাপতি হই। আমার জানা মতে আমি জেলার ভিতরে একই সাথে কলেজ এবং ইউনিয়ন দুটি ইউনিটের সভাপতির দায়িত্ব পালন করি। তারপরে যে 2021 সালে খোকন শ্যামল ভাই, আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি ফজলুর রহমান খোকন, ইকবাল মাহমুদ শ্যামল সাধারণ সম্পাদক, ওনাদের নেতৃত্বে সারা বাংলাদেশে ইউনিট কমিটিগুলো গঠন করা হয়। আমাদের সেই ইউনিট কমিটির ভিতরে আমি ঝিনাইদহ সদর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব নির্বাচিত হই এবং এই 4টি বছর আমি সদর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করতেছি। আসলে আমরা বিএনপিকে ভালোবেসে দলটা করি। এই দলে আমাদের কোনো চাওয়া পাওয়ার জন্য দলে পেলাম কি পাবো এটাই হিসেব করে আমরা রাজনীতিটা করি। দল ভালোবাসি, বাবা চাচা দল করেছে, চেষ্টা করছি সবসময় দলের দুঃসময়ে রাজপথে থাকার জন্য চেষ্টা করছি, রাজপথে প্রথম সারিতে থাকার জন্য চেষ্টা করছি। 2014-15 সালে যে হত্যা অবরোধগুলো ছিল সেখানেও আমরা পিকেটিং থেকে শুরু করে আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে থাকার চেষ্টা করেছি। 2018 সালের নির্বাচনের আগে যে আন্দোলন করা হয়েছে সেখানেও আমি সক্রিয়ভাবে থাকার চেষ্টা করেছি। 2024 সালের 7 জানুয়ারির আগে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোতে আমরা থাকার চেষ্টা করছি। পাশাপাশি ঢাকা কেন্দ্রিক যে প্রোগ্রামগুলো আমাদের হয়েছে, পাশাপাশি আমাদের খুলনা বিভাগীয় যে প্রোগ্রামগুলো আমাদের হয়েছে, প্রত্যেকটি প্রোগ্রামেই সক্রিয়ভাবে থাকার চেষ্টা করেছি। আমার ছোট ভাই, আমাদের যে সমস্ত নেতাকর্মীরা 17টা ইউনিয়নে আছে তাদেরকে সাথে নিয়েই রাজপথে থাকার চেষ্টা করেছে। আসলে 16টি বছর আমাদের জীবনে, আমাদের শিক্ষা জীবন, আমাদের বুদ্ধি হওয়ার পর থেকে আমরা কখনো ক্ষমতার স্বাদটা পাইনি। বিরোধী দলের জীবনটা দিয়ে রাজনীতিতে সূচনা এবং বিরোধী দলটাই এখন পর্যন্ত আমরা বিরোধী দলের ভিতরে আছি। আমি এখনো ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো পর্যন্ত বিরোধী দলে আছে, আমাদের সুসময়টা এখনো আসেনি। আমরা বিরোধী দলের শুরু থেকেই আমরা রাজনীতি অঙ্গনে পা রাখি। আমাদের কোনো চাওয়া পাওয়া ছিল না। আমরা যে কোনো আন্দোলনে আমরা সক্রিয়ভাবে থেকেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সালের নির্বাচনের আগে যখন কারারুদ্ধ হয় তখন আমাদের ভিতরে এমন একটা আঘাত করে ব্যক্তিগতভাবে আমার ভিতরে যে আমার মা জেলে আছে। সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্ত করার জন্য যে পরিমাণ আন্দোলন সংগ্রাম হয়েছে সেই আন্দোলনগুলো করতে যে আমরা আমাদের আঞ্চলিক হিসাবে আমাদের হাটগোয়ালপুর ক্যাম্প, নারকেলবাড়িয়া ক্যাম্প, হরিশঙ্করপুর ক্যাম্প সহ তৎকালীন আমাদের সদর থানার যে সমস্ত ওসিরা ছিল আমাকে একাধিকবার সরাসরি গুম করার জন্য ব্যাপক প্রচেষ্টা। এর আগে আমাদের একটা ওসি ছিল আপনার 15-16 দিকে, ওসি ইমদাদ, উনি সরাসরি আমাকে গুম করার হুমকি দিয়েছে। এই আন্দোলনের সময় আমি একাধিকবার গুমের শিকার হতে গিয়েছি। আল্লাহ বাঁচিয়েছে, মায়ের দোয়া ছিল, আপনাদের দোয়া ছিল। সেই দোয়ার কারণে আজকে আমি এখানে আপনাদের সাথে কথা বলতে পারতেছি। এই আন্দোলনের ভিতরে আমার বাসায় একাধিকবার আমার মা অসুস্থ, আমার মার বুকে পিস্তল ঠেকিয়ে বলা হয়েছে যে আপনার ছেলেকে পাওয়া মাত্র আমরা গুলি করবো। সেটা মাথায় নিয়েই আমাকে একাধিকবার ফোনে হুমকি,
আমি যে গ্রামগুলোতে ছিলাম বিভিন্ন সময় আন্দোলনের সময় পলিয়ে প্রোগ্রাম করতে হয়েছে, সেই গ্রামগুলোতে আমার ফোনটা ট্যাগ করে আমাকে একাধিকবার গ্রামের বাসাও একাধিকবার ঘিরে আমাকে অ্যারেস্ট করার জন্য ব্যাপক চেষ্টা করা হয়েছে। সবকিছু মাথায় নিয়েই যখন প্রশাসন আমাকে গুম করার হুমকি দিচ্ছে, আমার সাথে এমনও কথা হয়েছে যে তৎকালীন ওসি আমাকে বলতেছে যে আপনাকে পেলে 5 দিন আপনার কোনো খোঁজ থাকবে না। তো সেটা শোনার পরে আমার পরের দিন আমাদের একটা মিছিল করার কথা ছিল। তো ওই সময়টা আমার মাথায় ওই চিন্তাটা নেই যে ওসি আমাকে গুম করার হুমকি। আমি ভাই আমি ব্যস্ত আছি, আমার কালকে প্রোগ্রাম, আমি প্রোগ্রামের প্রস্তুতি নিচ্ছি। তো আমাদের চিন্তা চেতনা ছিল ওইরকম যে ওসি কি বলতেছে, প্রশাসন কি বলতেছে, মারা যেতে পারি, এই ধরনের চিন্তা আমাদের ভিতরে ছিল না। কারণ মৃত্যু মানুষের বারবার হয় না, মৃত্যু মানুষের একবারই হয়। আর আমি বিশ্বাস করি বীর পুরুষ মরে একবার, কাপুরুষ মরে বারবার। সেটা মাথায় নিয়ে আমরা প্রশাসনকে উপেক্ষা করে যে কোনো আন্দোলন সংগ্রামে জেনেদার বাস্তবতায় আমি রাজপথে থেকেছি। রাজপথে হাসিনার পতন না হওয়া পর্যন্ত রাজপথের যে কোনো কর্মসূচিতে আমরা ছিলাম, এবং ভবিষ্যতেও যদি এই সরকারের আন্ডারে যদি কোনো আন্দোলন সংগ্রাম জাতীয়তাবাদী দল দেয়, ইনশাল্লাহ আমরাই রাজপথে থাকবো। ভবিষ্যৎ রাজনৈতিক চিন্তা চেতনা আমাদের ঝিনাইদহ 2 আসনের আপনারা ইতিমধ্যেই জানেন, আমাদের সব থেকে জনপ্রিয় নেতা অ্যাডভোকেট এম এ মজিদ সাহেব, উনি জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, নির্বাচিত সভাপতি। ওনার নেতৃত্বে আমরা যে এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে সব থেকে বেশি ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেয়, এবং ওনার নির্দেশে আমরা রাজপথে ছিলাম। আমি বিশ্বাস করি আগামী দিনে ঝিনাইদহ জেলা বিএনপি সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ চাচা এবং দল যদি মনে করে, আমি উপজেলা সদস্য সচিব, আমি একটা কলেজের নেতৃত্ব দিয়েছি, আমি একটা ইউনিয়নের নেতৃত্ব দিয়েছি, যেহেতু আমার বাসা ঝিনাইদহ শহর কেন্দ্রিক। আমাকে যদি দল মনে করে আগামী দিনে জেলা ছাত্র দলের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমার আছে, যদি সেই দল সেই সুযোগটা আমাকে দেয়, অবশ্যই দলের স্বার্থে, দেশের স্বার্থে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং মজিদের নেতৃত্বে ইনশাল্লাহ জেলা বিএনপি যদি মনে করে, কেন্দ্রীয় ছাত্রদল যদি মনে করে আমাকে দিয়ে কাজ করাবে, অবশ্যই আমি কাজ করার জন্য প্রস্তুত আছি। সিদ্ধান্ত দল, আমরা দীর্ঘ 17টি বছর আমরা বিরোধী দলের কাটাচ্ছি। এখন পর্যন্ত আমরা বিরোধী দলে, দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে, বিএনপি নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে। ইনশাল্লাহ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশনায়ক তারেক রহমানকে এদেশে প্রবর্তনের মাধ্যমে আগামী দিনে একটা সুষ্ঠু ফেয়ার নির্বাচনের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের হাত ধরে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে সকল কর্মসূচি, যে সকল দল যে সকল কর্মসূচি দেবে, আমরা সমস্ত কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের নির্দেশে আমরা সকল কিছু রাজপথে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। মজার ঘটনা বলতে আসলে রাজনীতিবিদদের জীবনে মজার ঘটনা হয়তো স্থায়ীভাবে ওইভাবে হয় না। তাৎক্ষণিকভাবে হয়তো একটা মজার ঘটনার ভিতরে আমরা আছি, আবার মুহূর্তের ভিতরে একটা দুর্ঘটনা। আসলে পলিটিক্স জীবন, বিরোধী দলের জীবনটা কখনোই আপনার সেভাবে সঠিকভাবে মজার কাহিনী হয় না। তবে আপনার 2015 সালের অবরোধে, 93 দিনের অবরোধে আমরা পিকেটিং করতেছি, পুলিশ আমাকে ধাওয়া করে আমার প্রায় 2.5-3 কিলো আমাকে নিয়ে যায় দাবড়িয়ে। তো ওইখান থেকে আমি হয়তো ভাবছি যে প্রশাসন চলে গেছে, একটা বাসায় আশ্রয় নিচ্ছি, নিয়ে প্রশাসন, আমি ওই বাসা থেকে বের হয়েছি, বের হওয়ার পরে আমার হাতটা ধরে ফেলে যে ভাই তোরাই তো খুঁজতেছিল। তো তাৎক্ষণিকভাবে একটু ঝাড়ি টাড়ি দিয়ে বেড টের হয়ে যায়। তো এটাই আমার আসলে মজার ঘটনার ভিতরে এটাই মনে পড়ে, আসলে যার জন্যই পলাই থাকায় সেটাই আমার সামনে। ভয়াবহ পরিস্থিতি দল আপনার 14 সালে যখন অবরোধের দল দিয়েছে, 15 সালে দিয়েছে, 18 সালে দিয়েছে, তো প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ভয়াবহ পরিস্থিতির ভিতরে ছিলাম। 28 অক্টোবর আপনার ঢাকায় যে সমাবেশ বিএনপি করে, ওইখানেও একটা ভয়াবহ পরিস্থিতিতে ছিলাম। 29 তারিখে যখন আমাদের মাতোয়ালি অবস্থান কর্মসূচি ঘোষণা করেন, সেখানেও আমরা একটা ভয়াবহ মুহূর্তের ভিতরে ছিলাম। আমি বেশ কয়েকবার বমি করি টিয়ার শেল খেয়ে। আপনার এই ছাত্র আন্দোলনেও যে কটা দিন গেছে, প্রত্যেকটা দিনই ভয়াবহ ভাবে কাটছে। হ্যাঁ, প্রত্যেকটা দিনই আমাদের জন্য ভয়াবহ ছিল। আসলে আমরা কবে হয়তো একটা রাত সঠিকভাবে ঘুমিয়েছি তার কোনো ঠিক নাই। এই আন্দোলনের ভিতরেও 3টা মাস আমরা বাইরে ছিলাম। এই আন্দোলনের ভিতরেও আমার আম্মা, সব থেকে কষ্টের বিষয় একটাই যে আমার আম্মা খুবই অসুস্থ, তার ভিতরে 3টা মাস আমি বাসার বাইরে। হঠাৎ একজন ফোন করে বলতেছে তোমাকে একটু দেখতে ইচ্ছা করতেছে। আসলে মা তো মার এই দেখতে চাওয়াকে কেন্দ্র করেও আমি একটা বার বাসায় ঢুকতে পারিনি, তার দেখতে পারিনি।
তো প্রশাসনিক এতটাই তৎপরতা আমাদের উপর ছিল যে আমরা মায়ের মুখটা একটু দেখব, সেই দেখার সৌভাগ্যটা আমাদের ভিতরে হয়নি।